হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল 2024-25-এর মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস এফসি গোয়া ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচের একটা ছোট ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে আমার নিজের মতো করে। এছাড়াও আগামীকাল এই ম্যাচে মোহামেডান এসসি এবং এফসি গোয়া দুই দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, এছাড়াও দুটো দলের প্ল্যান বা স্ট্র্যাটেজি কি থাকতে পারে, কি অথবা ইম্পর্টেন্ট প্লেয়ার কারা হয়ে উঠতে পারে আমার মতে, সেই নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা বলবো। এছাড়াও মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব এক নতুন বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে, চূড়ান্ত করে ফেলেছে এবং সবচেয়ে বড় কথা সেই নতুন বিদেশি ফুটবলার কিন্তু মেসি এবং নেইমারের এগেনস্টে ম্যাচ খেলেছেন, অর্থাৎ মেসি এবং নেইমারের এগেনস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা সেই নতুন বিদেশি ফুটবলারের রয়েছে। তো তিনি কে সেই বিষয়েও কিন্তু আপডেট দেব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই কথা বলবো আগামীকালকের যে ম্যাচটা রয়েছে অর্থাৎ 21শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল 2024-25 মরশুমের মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে। তো একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটা হতে চলেছে। দুটো দল মোহামেডান এসসি এবং এফসি গোয়া দুটো দলেরই কিন্তু আইএসএল 2024-25-এর শুরুটা খুব একটা ভালো হয়নি। আইএসএল 2024-25-এর প্রথম ম্যাচটা দুটো দলই কিন্তু হেরেছে। এবারের আইএসএলে মোহামেডান এসসির ফার্স্ট খেলা ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, যে ম্যাচটা মোহামেডান এসসি 1-0 গোলে হেরে গিয়েছিল। অপরদিকে এফসি গোয়ার ফার্স্ট ম্যাচ ছিল এবারের আইএসএলে জামশেদপুর এফসির এগেনস্টে, যে ম্যাচটা কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে এফসি গোয়া 2-1 গোলে হেরে গিয়েছিল। দুটো ম্যাচের কথাই যদি বলি, মোহামেডান এসসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে খারাপ কিন্তু খেলেনি, খারাপ ফুটবল কিন্তু আমাদের সামনে রাখেনি, হেরে যাওয়ার মতো ফুটবল কিন্তু কখনোই তারা খেলেনি, বেশ ভালো লড়াই করেছিল তারা। একেবারে ম্যাচটার শেষ দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা গোল দিয়ে দিয়েছিল, যার জন্য কিন্তু মোহামেডান এসসি ম্যাচটা হেরে গিয়েছিল। আদারওয়াইজ হারার মতো ফুটবল কিন্তু মোহামেডান এসসি সেই ম্যাচে খেলেনি। অপরদিকে এফসি গোয়ার ক্ষেত্রেও সেই কথাটাই বলা যায়, জামশেদপুর এফসির এগেনস্টে এফসি গোয়া কিন্তু দারুণ ফুটবল খেলেছিল, এমনকি সেই ম্যাচে এফসি গোয়া আরমান্দো সাদিকুর গোলে কিন্তু এগিয়েও গিয়েছিল, বাট জামশেদপুর এফসি পরবর্তীকালে সেই ম্যাচে খেলায় ফেরে এবং 2-1 গোলে ম্যাচটা জিতে যায় এফসি গোয়ার এগেনস্টে। সেই ম্যাচেও কিন্তু এফসি গোয়া খুব ভালো ফুটবল খেলেছিল, হেরে যাওয়ার মতো ফুটবল একেবারেই খেলেনি। সুতরাং আগামীকাল এফসি গোয়া এবং মোহামেডান এসসি তারা কিন্তু জয়ের জন্যই মাঠে নামবে। ফার্স্ট ম্যাচটা দুটো টিমেরই খুব একটা ভালো যায়নি, কিছুটা আনলাকিও ছিল দুটো টিম বলতেই পারি। আগামীকাল তারা ম্যাচ জেতার জন্যই একে অপরের এগেনস্টে মাঠে নামবে। তবে এফসি গোয়ার দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের কিন্তু আইএসএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, বেশি আইএসএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। অপরদিকে মোহামেডান এসসির যে ফুটবলাররা রয়েছে, যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের আইএসএল খেলার এক্সপিরিয়েন্স খুব একটা সেরকম নেই। প্রথমত মোহামেডান এসসির এই আইএসএল সিজনটা ফার্স্ট আইএসএল সিজন, তো এফসি গোয়া কিছুটা এগিয়ে রয়েছে আমি বলবো মোহামেডান এসসির তুলনায় ধারে ভারে। তবে হ্যাঁ, এখানে আরও একটা কথা বলে রাখা উচিত, এফসি গোয়ার মূল যে শক্তি সেটা আমার মনে হয় তাদের যে সমস্ত বিদেশি ফুটবলার রয়েছে তাদের ওপর কিন্তু ডিপেন্ড করছে, তাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে। এফসি গোয়াতে বেশ কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ারও রয়েছে, বাট এফসি গোয়া কেমন খেলবে, কেমন পারফর্ম করবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে রয়েছে, ডিপেন্ড করে থাকবে এফসি গোয়ার যে সমস্ত বিদেশি ফুটবলাররা রয়েছে তাদের ওপরে। ইন্ডিয়ান প্লেয়ারও কিছু কিছু প্লেয়ার ভালো রয়েছে, বাট মেন জিনিসটা কিন্তু ওই বিদেশি প্লেয়ারদের ওপরই, বিদেশি ফুটবলারদের ওপরই নির্ভর করবে। অপরদিকে যদি মোহামেডান এসসির কথা বলি, মোহামেডান এসসির বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এবং মোহামেডান এসসি দলটারও কিন্তু বিদেশি প্লেয়ারদের উপর কিছুটা নির্ভর করবে। অর্থাৎ মোহামেডান এসসি কেমন পারফর্ম করবে, কতটা সাকসেসফুল হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এবং ডিপেন্ড করছে মোহামেডান এসসির যে সমস্ত বিদেশি ফুটবলার রয়েছে তাদের উপর। তো এই ক্ষেত্রে কিন্তু দুটো দল এফসি গোয়া এবং মোহামেডান এসসি দুটো দলই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে অনেকটা বিদেশি ফুটবলারের উপর তাদের পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। তবে খেলার আগে অবশ্যই এফসি গোয়া কিছুটা আমার মনে হয় ধারে ভারে এগিয়ে রয়েছে। মোহামেডান এসসিকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে তবে নিলে চলবে না, মোহামেডান এসসি যথেষ্ট ব্যালেন্সড দল, আমার মনে হয় মোহামেডান এসসিও কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করবে। তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে
মোহামেডান এসসি এবং এফসি গোয়া এই দুটো দলের মেন প্লেয়ার বা কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার কারা হয়ে উঠতে পারে এবং দুটো দলের প্ল্যান বা স্ট্র্যাটেজি কেমন কি থাকতে পারে অ্যাকর্ডিং টু মি। তো দেখো, এফসি গোয়ার মাঝমাঠ মিডফিল্ডের কথা যদি বলি, সেখানে দুটো প্লেয়ার কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারে, ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারে। এবং হয়ে উঠতে পারে কেন বলছে, এই দুটো প্লেয়ার কিন্তু ওই দলটার মেন প্লেয়ার। একজন হচ্ছেন কার্ল ম্যাকিউ, অপরজন হচ্ছেন রাউলিন বর্জেস। এই দুটো প্লেয়ারের দিকে কিন্তু ডেফিনেটলি নজর রাখতে হবে মোহামেডান এসসিকে। এই দুটো প্লেয়ারের ওপরই কিন্তু দায়িত্ব থাকবে এফসি গোয়ার মাঝমাঠটাকে কন্ট্রোল করার। এবং এছাড়াও মোহামেডান এসসির একজন অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার, কি প্লেয়ার আমার মনে হয়, তিনি হচ্ছেন অ্যালেক্সিস গোমেজ। তাকে আটকানোর দায়িত্বও কিন্তু এই রাউলিন বর্জেস এবং কার্ল ম্যাকিউয়ের ওপর থাকবে। এবার সেই দায়িত্বটা দুজনের ওপরই থাকবে নাকি যে কোনো একজনের ওপর থাকবে, সেটা আগামীকালকের ম্যাচ দেখলে আমরা বুঝতে পারবো। তবে এই দুজনের মধ্যে একজন বা দুজনের ওপরই কিন্তু এই অ্যালেক্সিস গোমেজকে আটকানোর বা রোখার দায়িত্বটা থাকবে। কারণ অ্যালেক্সিস গোমেজ এই মোহামেডান এসসি দলটার কিন্তু একজন কি বা ইম্পর্টেন্ট প্লেয়ার। তো এফসি গোয়ার প্ল্যান বা স্ট্র্যাটেজি এটা হতে পারে যে অ্যালেক্সিস গোমেজকে রুখতে হবে। অপরদিকে যদি আমি মোহামেডান এসসির কথা বলি, মোহামেডান এসসির মিডফিল্ডের কথা বলি, সেখানেও কিন্তু দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে। একজন হচ্ছে মির্জালাল কাসিমভ এবং আরেকজন হচ্ছেন অমরজিৎ সিং কিয়াম। এই দুজনের ওপর কিন্তু দায়িত্ব থাকবে মোহামেডান এসসির মিডফিল্ডটাকে কন্ট্রোল করার। তো এই দুজনের উপর এই দায়িত্বটা তো থাকবেই। এছাড়াও এফসি গোয়ার একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, কি প্লেয়ার, দেজান ড্র্যাজিচ, এই প্লেয়ারটাকে রোখার দায়িত্ব কিন্তু এই কাসিমভ এবং অমরজিৎ সিং কিয়ামের থাকবে। দেখা যাক দুজনেরই সেই দায়িত্ব থাকে নাকি কোনো একজনের ওপর সেই দায়িত্বটা বর্তায়, সেটা আমাদের নজর রাখতে হবে। তো কাসিমভ এবং অমরজিৎ সিং কিয়ামও কিন্তু মোহামেডান এসসির আগামীকালকের ম্যাচে ইম্পর্টেন্ট বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন। অপরদিকে দেজান ড্র্যাজিচ, এই প্লেয়ারটা কিন্তু এফসি গোয়ার একজন ইম্পর্টেন্ট এবং কি প্লেয়ার হয়ে উঠতে পারেন। এছাড়াও আর্মান্দো সাদিকু, এই প্লেয়ারটা কিন্তু 2024-25 মরশুমে দুর্দান্ত একটা ফর্মে রয়েছে এবং খুব ভালো ফুটবল খেলছে। এফসি গোয়া দলটার সাথে নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছে, গোল করছে, গোল স্কোরিং ফর্মে রয়েছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু রোখার দায়িত্ব থাকবে মোহামেডান এসসির প্লেয়ারদের। এই প্লেয়ারটাও কিন্তু আগামীকালকের ম্যাচে ইম্পর্টেন্ট বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন। তো এই প্লেয়ারটাকেও কিন্তু রোখার স্ট্র্যাটেজি বা প্ল্যান থাকবে মোহামেডান এসসির, এমনটাই আমার মনে হয়। এবার দেখা যাক যে দুটো দলের কোচেরা কেমন কি প্ল্যান, কেমন কি স্ট্র্যাটেজি নিয়ে আগামীকালকের ম্যাচে মাঠে নামেন। এফসি গোয়ার খেলার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এফসি গোয়া কিন্তু সেম ইন্টেনশনে, সেম কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু পুরোপুরি 90 মিনিটস ফুটবল খেলতে পারে না। কখনো কখনো কিন্তু ওরা একটু রিল্যাক্স হয়ে যায়। তো সেই টাইমটা কিন্তু কাজে লাগাতে পারে, সেই টাইমটায় কিন্তু মোহামেডান এসসি ভালো ফুটবল খেলে গোল করতে পারে, ভালো ফুটবল খেলে খেলাটাকে ধরতে পারে। সেই জায়গাগুলোর জন্য কিন্তু মোহামেডান এসসিকে ওয়েট করতে হবে যে কোন সময় এফসি গোয়া খেলাটা ছাড়ছে। অপরদিকে এফসি গোয়ার কিন্তু এই দিকটা একটু নজর দেওয়া উচিত যে তারা 90 মিনিটস যেন ফুটবলের মাঠে নিজেদের কনসেন্ট্রেশনটাকে বজায় রাখতে পারে। রিল্যাক্স হয়ে গেলেই কিন্তু মোহামেডান এসসি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে এবং মোহামেডান এসসির অবশ্যই এই জিনিসটা দেখতে হবে যে কোন সময় এফসি গোয়া খেলার থেকে একটু সরে যাচ্ছে বা রিল্যাক্স হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই কিন্তু মোহামেডান এসসিকে ভালোভাবে ফুটবল খেলে ম্যাচটাকে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করতে হবে। তো এবার যদি কথা বলি আগামীকালকের এই ম্যাচে দুটো দলের অর্থাৎ মোহামেডান এসসির এবং এফসি গোয়া দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 অ্যাকর্ডিং টু মি কেমন কি হতে পারে। তো প্রথমে যদি মোহামেডান এসসিকে নিয়ে কথা বলি, তো তারা সম্ভবত 4-3-3 এই ফরমেশন নিয়ে আগামীকালকের ম্যাচে মাঠে নামবে। তো সেক্ষেত্রে গোলে হয়তো পদম ছেত্রী থাকবেন। চারজন ডিফেন্ডারের কথা বলে দুজন সেন্টার ব্যাক হিসেবে জোসেফ আজেইয়ের সাথে আইদার গৌরব বোরা আর মোহাম্মদ ইরশাদ শুরু করবেন। রাইট ব্যাক হিসাবে গত ম্যাচে ভ্যানলাল জুইডিকা শুরু করেছিলেন, সেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সামাদ আলী মল্লিক রয়েছেন, ভ্যানলাল জুইডিকা তো রয়েছেনই, এছাড়াও জোহের লিয়ানা রয়েছেন। তো দেখা যাক কে শুরু করেন। আমার মনে হয় সামাদ আলী মল্লিক আর ভ্যানলাল জুইডিকার মধ্যেই হয়তো একজন শুরু করবেন। লেফট ব্যাক পজিশনে গত ম্যাচে জোডিং লিয়ানা রালতে শুরু করেছিলেন, সেখানেও অনেকগুলো অপশন রয়েছে। মোহাম্মদ জাসিম রয়েছেন, এছাড়াও আমার যতদূর মনে পড়ছে সাজাদ হোসেন প্যারে রয়েছেন, তিনিও খেলতে পারেন লেফট ব্যাক পজিশনে। এছাড়া তো জোডিং লিয়ানা রালতে রয়েছেনই। আমার মনে হয় জোডিং লিয়ানা রালতেই শুরু করবেন
দেখা যাক এবার কি হয়। মিডফিল্ডারদের কথা যদি বলি, সেখানে 3 জনের কথা যদি বলা হয়, সেখানে মির্জালাল কাসিমভ, অমরজিৎ সিং কিয়াম এবং অ্যালেক্সিস গোমেজ হয়তো শুরু করবেন আগামীকালকের ম্যাচে। অ্যালেক্সিস গোমেজ একটু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে হয়তো খেলবেন। এবং অ্যাটাকারদের কথা যদি বলি, 3 জন ওপরে থাকবেন, সেখানে দুটো সাইডে, দুটো উইং দিয়ে আমি চাই যে 2 জন ভারতীয় ফুটবলার শুরু করুন। তো সেখানে গত ম্যাচে আমরা দেখেছিলাম মাখন ছোটের সাথে লালরেম সাঙ্গাকে শুরু করতে, তবে আমি পার্সোনালি চাই যে মাখন ছোটে একদিকে থাকুক এবং রচার জেলা একদিকে থাকুক। তো বাকিটা দেখা যাক কি হয়। বিকাশ সিংকেও উইংয়ে খেলানো হতে পারে, লেফট উইংয়ে। তো দেখা যাক মোহামেডান এসসি কোচ কি ডিসাইড করেন, কাদের তিনি মাঠে নামান। এবং স্ট্রাইকার হিসাবে আমার প্রথম পছন্দ কার্লোস ফ্র্যাঙ্কা, যদিও গত ম্যাচে সিজার লোবি মানজোকি স্টার্টিং 11-এ ছিলেন, কার্লোস ফ্র্যাঙ্কা পরের দিকে নেমেছিলেন ম্যাচে, সেই ম্যাচটার কথা বলছি। তো আমার প্রথম পছন্দ কার্লোস ফ্র্যাঙ্কা, এখানে সিজার লোবি মানজোকিও স্টার্টিং 11-এ থাকতে পারেন। আরও একটা ব্যাপার হতে পারে যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমরা কার্লোস ফ্রাঙ্কাকে দেখতে পেতে পারি, সেখানে কিন্তু কার্লোস ফ্রাঙ্কা ভালোই খেলবেন আশা করি। এবং স্ট্রাইকার হিসেবে আমরা অ্যালেক্সিস গোমেজকে দেখতে পেতে পারি, সেটারও সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ অ্যালেক্সিস গোমেজ কিন্তু স্ট্রাইকার হিসাবেও ভালো খেলবেন বলেই আমার মনে হয়। তিনি খেলেওছেন আই থিঙ্ক কয়েকটা ম্যাচ গত মরশুমে, 2023-24 মরশুমে, তো তিনি সেই পজিশনেও আই থিঙ্ক সফল হবেন। এবার বাকিটা অবশ্যই মোহামেডান এসসি কোচের ওপর নির্ভর করছে, তিনি কোন 11 জনকে কোন ফরমেশনে আগামীকালকের ম্যাচে খেলতে নামাবেন। আমার যেটা মনে হলো আমি তোমাদের সামনে সেটা বললাম। এবার যদি এফসি গোয়া কেমন কি স্টার্টিং 11 নিয়ে নামতে পারে সেটা নিয়ে যদি কথা বলি, আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি এই ভিডিওতে। তো এফসি গোয়া আমার মনে হয় 4-2-3-1 এরকম একটা ফরমেশন নিয়ে আগামীকালকের ম্যাচটা খেলতে নামবে। তো সেক্ষেত্রে গোলে লক্ষ্মীকান্ত কাট্টিমানি থাকবেন। 4 জন ডিফেন্ডারদের কথা যদি বলি, সেন্টার ব্যাক হিসাবে ওডি ওনা ইন্ডিয়া, তার সাথে সম্ভবত নিম দর্জি তামাং, এই 2 জন শুরু করবেন। রাইট ব্যাক হিসেবে সম্ভবত উদান্তা সিং, তিনি শুরু করতে পারেন আগামীকালকের ম্যাচে। লেফট ব্যাক হিসাবে আকাশ সাংওয়ান গত ম্যাচটা শুরু করেছিলেন এফসি গোয়ার হয়ে, এখানে কিন্তু জয় গুপ্তারও অপশান রয়েছে। আমার প্রথম পছন্দ জয় গুপ্তা। এবার দেখা যাক কাকে এফসি গোয়ার কোচ স্টার্টিং 11-এ রাখেন। 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অবশ্যই আমার মনে হয় কার্ল ম্যাকিউ এবং রাউলিন বর্জেস শুরু করবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এখানে দেজান ড্র্যাজিচ বলে প্লেয়ারটা রয়েছে, তিনিও শুরু করতে পারেন। এছাড়াও বোরহা হেরেরা রয়েছেন, তিনিও শুরু করতে পারেন। দুটো উইং দিয়ে, ডান দিক দিয়ে আই থিঙ্ক বরিস সিং শুরু করবেন, বাঁ দিক দিয়ে ব্রাইসন ফার্নান্ডেজ তিনি শুরু করবেন আই থিঙ্ক, এবং স্ট্রাইকার হিসাবে আরমান্দো সাদিকু তিনি শুরু করতে পারেন। বাকি দেখা যাক যে এফসি গোয়ার কোচ কোন 11 জনকে কোন ফরমেশনে আগামীকালকের ম্যাচে মাঠে নামান, সেদিকে আমাদের নজর থাকবে। তো একটা দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, একটা খুব ভালো ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এটা বলাই যায়। দুটো দলই কিন্তু জয়ের জন্যই মাঠে নামবে। এবার দেখা যাক কোন দল ভালো ফুটবল খেলে আগামীকালকের ম্যাচটা জিততে পারে, নাকি ম্যাচটা ড্র হয়ে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান এসসি, তারা কিন্তু একজন নতুন বিদেশি ফুটবলারকে দলে নিয়ে নিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে মোহামেডান এসসি নাকি একটা প্লেয়ারকে দলে নিতে চলেছে, মোটামুটি কনফার্ম হয়ে গেছে। অনেক জায়গায় বলা হচ্ছিল প্রায় ডিল নাকি ডান হয়ে গেছে। প্লেয়ারটার নাম হচ্ছে নুনো রেইজ। বাট সেই প্রসঙ্গে, সেই ব্যাপারে কিন্তু আমি কোনো আপডেট দিইনি তোমাদের, কারণ অফিসিয়ালি সিগনেচার হওয়ার কিন্তু কোনো আপডেট আমার কাছে ছিল না। দ্যাটস ওয়াই আমি কোনো আপডেট দিইনি সেই প্রসঙ্গে। এবং পরবর্তীকালে দেখা যায় যে সেই নুনো রেইজকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট সই করিয়েছে। তো তারপর থেকেই মোহামেডান এসসির সমর্থকদের মনের মধ্যে চলতে থাকে যে তাহলে আব্দুল মোহাম্মদ কাদেরি, যিনি 2024-25 মরশুম থেকে প্রায় ছিটকেই গেছেন, প্রায় কেন বলছি ছিটকেই গেছেন চোটের কারণে, তো তার রিপ্লেসমেন্ট হিসাবে কে আসবেন? নুনো রেইজের নাম শোনা গিয়েছিল, নুনো রেইজকে মোহনবাগান সুপার জায়েন্ট সই করিয়ে নিল, তাহলে কাদেরির পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসাবে কে আসবেন? তো মোহামেডান এসসি একজন নতুন দারুণ ফুটবলারকে, বিদেশি ফুটবলারকে কিন্তু সই করিয়ে নিয়েছে। প্লেয়ারটার নাম হচ্ছে ফ্লোরেন্ট ওগিয়ার। এই প্লেয়ারটার সম্পর্কে তোমাদের ছোট করে একটু বলে দিই। প্লেয়ারটা কিন্তু ফ্রান্সের প্লেয়ার। প্লেয়ারটার বর্তমানে বয়স হচ্ছে 35 বছর, ভীষণ এক্সপিরিয়েন্সড একটা ফুটবলার। লাস্ট যে দলের হয়ে তিনি খেলেছিলেন সেই দলটার নাম হচ্ছে ক্লারমন্ট ফুট। এই দলের হয়ে কিন্তু তিনি অনেকগুলো মরশুম খেলেছেন, বিগত অনেকগুলো মরশুম খেলেছেন, এবং এই দলে কিন্তু তিনি লাস্ট খেলেছিলেন। ক্লারমন্ট ফুট বর্তমানে এই দলটি ফ্রান্সের 2nd ডিভিশন লিগে খেলছে, কিন্তু
গত মরশুমে এই দলটা, শুধু গত মরশুমে না, গত 3টে মরশুমে আই থিঙ্ক এই দলটা কিন্তু ফ্রান্সের টপ ডিভিশন লিগ অর্থাৎ লিগ 1-এ খেলেছিল এবং সেখানে কিন্তু এই ক্লারমন্ট ফুট দলের হয়ে এই ফ্লোরেন্ট ওগিয়ার প্লেয়ারটাও খেলেছিলেন এবং সেই টাইমে এই দলটা কিন্তু পিএসজির এগেনস্টে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে এবং তার মধ্যে কয়েকটা ম্যাচে এই ক্লারমন্ট ওগিয়ার কিন্তু মেসি, নেইমার, এমবাপের মতো ফুটবলারের এগেনস্টে ম্যাচ খেলেছেন। সুতরাং বুঝতে পারছো কি লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে এই প্লেয়ারটার মধ্যে, ফ্লোরেন্ট ওগিয়ার। এবং তোমরা জানো হয়তো যে মেসি, নেইমার, এমবাপে পিএসজিতে ছিলেন দু একটা মরশুম আগে, তো সেখানে পিএসজিতে যখন তারা ছিলেন সেই টাইমে পিএসজির এগেনস্টে এই ক্লারমন্ট ফুট লিগ 1-এ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছিল। কয়েকটা ম্যাচে কিন্তু এই ফ্লোরেন্ট ওগিয়ার মেসি, নেইমার, এমবাপেকে ফেস করেছেন, তাদের এগেনস্টে খেলেছেন। তো দারুণ একটা ব্যাপার, দারুণ এক্সপিরিয়েন্সড একটা প্লেয়ার এবং খুব ভালো কোয়ালিটির একজন প্লেয়ার। ওই প্লেয়ারটির এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি নিয়ে তো কোনো ডাউট থাকা সম্ভবই নয়, তবে এই প্লেয়ারটার এজ 35 বছর বর্তমানে, তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে অনেকের মনে হচ্ছে। অনেকে বলছেন যে মোহামেডান এসসি এরকম একটা প্লেয়ারকে কেন নিল যার এজ 35। তো দেখো, তাদের জন্য একটা কথাই বলবো যে এই রকম এজের অনেক বিদেশি ফুটবলার কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে রয়েছেন বা এর থেকে বেশি এজেরও রয়েছেন। আমার যতদূর মনে হয় মোর্তাদা ফলেরও বয়স আই থিঙ্ক 35 or 36 হবে। হেক্টর ইউস্তে, তারও বয়স আই থিঙ্ক 36, আমি যদি খুব একটা ভুল না করে থাকি। তো সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার 35 এজ আমার মনে হয় না খুব একটা প্রবলেম হওয়া উচিত বলে। কোয়ালিটি, এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলো আমার মনে হয় কারো কিছু বলার জায়গা নেই, কোনো ডাউট থাকার ব্যাপার নেই এখানে। এজটাও আমার মনে হয় না খুব একটা বড় ফ্যাক্টর হবে। তবে হ্যাঁ, এই প্লেয়ারটার কোয়ালিটি, এক্সপিরিয়েন্স ভালো হলেও, কোয়ালিটি ভালো হলেও এক্সপিরিয়েন্স থাকলেও এই প্লেয়ারটা ইন্ডিয়াতে এসে কেমন ফুটবল খেলবে, মোহামেডান এসসি দলটার সাথে কেমন মানিয়ে নেবে, পরিবেশ পরিস্থিতির সাথে কেমন মানিয়ে নেবে, কতটা নিতে পারবে, সেই দিকে কিন্তু ডেফিনেটলি আমাদের নজর থাকবে। এছাড়াও একটা কথা বলে দিই, এই প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাক পজিশন ছাড়াও রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। আব্দুল মোহাম্মদ কাদিরি, তিনি কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এবং সেন্টার ব্যাক হিসাবে খেলতে পারতেন। এই প্লেয়ারটি কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন না, আমি যতদূর জানি। সেন্টার ব্যাক পজিশন এবং রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন। ম্যাক্সিমাম ম্যাচ তিনি কিন্তু সেন্টার ব্যাক হিসাবেই খেলেছেন এই ফ্লোরেন্ট ওগিয়ার। তো একেবারে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ঠিক হলো না হয়তো। আব্দুল মোহাম্মদ কাদিরির মতো যদি কোনো প্লেয়ার আসতেন যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এবং সেন্টার ব্যাক হিসাবে খেলতে পারতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। তো দেখা যাক সেই জায়গাটা মোহামেডান এসসি কীভাবে মেকআপ করে। জোসেফ আজ্জেয়ের ব্যাকআপ হিসাবে আমার মনে হয় তাকে ভাবা হচ্ছে কোথাও না কোথাও। জোসেফ আজ্জেয়ের আগেও তিনি কোনো ম্যাচে স্টার্ট করতে পারেন, স্টার্টিং 11-এ থাকতে পারেন, কারণ তার এক্সপিরিয়েন্সটা সেই লেভেলেরই রয়েছে। তো একটা ভালো সাইনিং আমার মনে হয়। তবে যদি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটার দিকে তাকানো যায় মোহামেডান এসসি, তাহলে কিন্তু সেই জায়গাটা একটু কোথাও না কোথাও ঘাটতি থেকে গেল। ফরেন ভালো প্লেয়ার কিন্তু সেই জায়গাটায় রইল না এই মরশুমের জন্য। তো দেখা যাক এই ফ্লোরেন্ট ওগিয়ার ভারতে এসে মোহামেডান এসসি দলের হয়ে কেমন ফুটবল খেলতে পারেন। এই প্রসঙ্গে আরও একটা কথা জানিয়ে দিই যে এই যে আমি এখন ভিডিও করছি, এখনও পর্যন্ত কিন্তু এই সিগনেচারটার ব্যাপারে মোহামেডান এসসির তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমার কিন্তু চোখে পড়েনি, এখনও পর্যন্ত আসেনি। আশা করছি এসে যাবে, হয়তো এই ভিডিওটা যতক্ষণে আপলোড বা পোস্ট হবে ততক্ষণে হয়তো এসেও যেতে পারে, বাট এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই সিগনেচারটার রিগার্ডিং। ওকে, তোমাদের সেটা একটু জানিয়ে রাখলাম। তো মেসি, নেইমারের এগেনস্টে খেলা এমন একজন ফুটবলার যিনি সাদা কালো শিবিরে অর্থাৎ মোহামেডান এসসিতে এলেন, এটা কিন্তু সত্যি মোহামেডান এসসি সমর্থকদের জন্য একটা ভীষণ উন্মাদনার বিষয়। তো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে যে তিনি কেমন ফুটবল খেলেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস এফসি গোয়া যে ম্যাচ রয়েছে আইএসএল 2024-25-এর, সেই ম্যাচ নিয়ে কথা বললাম। সেই ম্যাচের একটা ছোট ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম আমার নিজের মতো করে। এছাড়াও এই ম্যাচে দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, তাদের প্ল্যান বা স্ট্র্যাটেজি কেমন থাকতে পারে, কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার কারা হয়ে উঠতে পারেন, সেই নিয়েও কথা বললাম এই ভিডিওতে। এছাড়াও মোহামেডান এসসি একজন নতুন বিদেশি ফুটবলারকে নিজেদের দলে নিয়েছে, সেই বিষয়ে আপডেট দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।